আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের আলোচনায় স্বাগত। তোমরা রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম কানুনগুলো শিখে ফেলেছো, শেখার চেষ্টা করে যাচ্ছ। কিন্তু একটি বিষয় কি তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্বসের সকল নিয়মগুলো প্রয়োগ করলে ভার্বের যে রূপান্তর হয় সেই রূপান্তরের সংখ্যা কয়টি, অর্থাৎ ভার্বের কত রকমের পরিবর্তন ঘটে থাকে? লার্নার্স, তোমরা জেনে খুশি হবে রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন ঘটে 6 রকমের, অর্থাৎ ভার্বের কিন্তু 6 ধরনের ফর্ম বা রূপ রয়েছে। তো সেগুলোর সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। প্রথমটি হচ্ছে একেবারেই যেটি বলবো সেটি হচ্ছে ভার্বের বেস ফর্ম। এই যে এখানে দেখতে পাচ্ছ গো, ডু, রাইট, এইগুলো। আর এর সঙ্গে আমরা ইএচ একটা ফর্ম দেখতে পাই, সেটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সেটি দেখো, গো থেকে গোজ হয়েছে, ডু থেকে ডাজ হয়েছে, রাইট থেকে রাইটস হয়েছে। পরের ফর্মটি হচ্ছে পাস্ট ফর্ম, সেটা হচ্ছে ভার্বের সেকেন্ড, আমরা বলে থাকি ওয়েন্ট, ডিড, রোড। আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, গান, ডান, রিটেন, এইগুলো। আর প্রেজেন্ট পার্টিসিপল সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত যখন হয়ে যায়, যেমন গোয়িং, ডুইং, রাইটিং। আরেকটি ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু গো, টু ডু, টু রাইট। তো লার্নার্স, আজকে এই 6টি ফর্মের শুধুমাত্র একটি ফর্ম দেখাবো, যে বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কোন কোন ক্ষেত্রে বসে। তোমরা অত্যন্ত আনন্দিত হবে যদি বুঝতে পারো যে ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসতে পারে, কোথায় কোথায় বসে। তার আগে একটু জেনে নিই যে আসলে ভার্বের বেস ফর্ম কী। ভার্বের বেস ফর্ম বলতে বোঝায় ভার্ব বা ক্রিয়াপদের সাথে কোনো কিছু, যেমন এজ, ইএজ, ইডি অথবা আইএনজি যুক্ত না করে সেটির আসল কিংবা মূল রূপটি ব্যবহার করা। এখানে এক্সাম্পল গো, প্লে, রিড, ইট, রাইট ইত্যাদি তোমরা দেখতে পাচ্ছ। এখন লার্নার্স, তোমাদের একটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে এই যে ভার্বের বেস ফর্ম, এটি কত জায়গায় বসতে পারে তোমাদের কি অনুমান করতে পারো? তোমাদের কি ধারণা আছে? একেবারেই আজকে তোমাদের বলি, ভার্বের বেস ফর্ম ইংলিশ ল্যাঙ্গুয়েজে অন্তত ন্যূনতম একেবারে 14টি জায়গায় বসে, অর্থাৎ 14 রকমের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করে থাকি। তাহলে সেই ব্যবহারগুলো একটু দেখব। প্রথমেই সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন হবে, তখন আমরা কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি। একেবারেই উদাহরণ দেখে নেব। দেখো, তোমাদের টেক্সট বুকের ইউনিট 2 সেইখানে এরকম বাক্য রয়েছে, উই টেক কেয়ার অফ দি গার্ডেন রেগুলারলি। দেখো, উইয়ের পরে টেক ভার্বের বেস বসেছে। আবার একই ইউনিটে এই বাক্যটিও রয়েছে, উই ইউজ আ সেট অফ গার্ডেনিং টুলস। এখানে দেখো ইউজ উইয়ের পরে বসেছে। আচ্ছা, এরপরে আমরা বন্ধুরা দেখে নেব যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম বসে থাকে। আচ্ছা, এটি ইউনিট 3 থেকে আমি কয়েকটি উদাহরণ নিয়েছি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা ইউনিট 3তে আছে। দেখো, গিভ ভার্বের বেস দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ড্রিঙ্ক স্লোলি, ধীরে ধীরে পান করো, এটিও ইউনিট 3 থেকে নিয়েছি। দেখো, ড্রিঙ্ক ভার্বের বেস দিয়ে শুরু হয়েছে। প্রসঙ্গক্রমে বললে একই ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে তোমাদের জানতে হবে, এটা ইউনিট 3তে ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে রয়েছে। এরপরে দেখব যে আর কোথায় ভার্বের বেস ফর্ম বসে। শিক্ষার্থীরা, তোমরা মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে কম বেশি জানো, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে থাকে। ইউনিট 14 থেকে একটি বাক্য নিয়েছি, লিপি ক্যান্ট মুভ অ্যাজ কুইকলি অ্যাজ হার ক্লাসমেটস। এখানে দেখো, ক্যান নট বা ক্যান একই কথা, এটা নেগেটিভ ফর্ম, ক্যান নট, এরপরে ভার্বের বেস ফর্ম মুভ বসেছে। আর ইউনিট 4 থেকে একটি সেন্টেন্স নিয়েছি, ইয়েস ইউ ক্যান টক টু মি নাও। এখানে দেখো, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম টক এখানে বসেছে, এটা ইউনিট 4 থেকে নিয়েছি। আর অতিরিক্ত বাক্য দেখো, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। দেখো, মেয়ের পরে ভার্বের বেস ফর্ম বসেছে। এরপরে দেখব, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটাই খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, এটা ইউনিট 1 থেকে নিয়েছি, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। ওই ইউনিটে আরও একটি বাক্য রয়েছে, আই লাভ টু রিড স্টোরি বুকস। দেখো, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। লার্নার্স,
এই ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার করলে আমাদের ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখো ডাজ নট অক্সিলারি ভার্ব, ডাজ নট বসেছে, সেই কারণে এখানে ভার্ব প্লে বেজে রয়েছে। হি ডাজ নট প্লে ফুটবল। এবার দেখো ডু ইউ নো দ্য আনসার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেখানে ডু দিয়ে প্রশ্ন করবার কারণে দেখো সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসেছে। আই ডিড নট মিন টু বি লাউড, এটা ইউনিট 3 থেকে নিয়েছি। দেখো ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম মিন বসেছে। এবং খুবই মজার এখন একটি বলবো, তথ্য তোমাদের দেব, তোমরা জানো এটি, লেট অথবা লেটসের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। ইউনিট 3 থেকে আমি নিয়েছি লেটস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। দেখো লেটসের পরে ভার্বের বেস প্লে বসেছে। এরপর দেখো লার্নার্স, একই ইউনিট থেকে এই বাক্যটি নিয়েছি, লেট মি টার্ন দ্য লাইট। দেখো লেট, তারপরে এখানে অবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এখন 7 নাম্বার একটা পজিশন দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে প্রি পজিশন দ্যানের পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা তোমাদের 5-এর টেক্সট বুকে নাই। যখন দুটি কাজের মধ্যে তুলনা করা হয় তখন দ্যানের পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন দেখো, আই উড রেদার স্টার্ভ দ্যান বেগ, আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার বরং এখন বাড়ি যাওয়াই ভালো। দেখো এই যে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসেছে, আর এখানে উড রেদারের পরে স্টার্ভ, এই যেখানে দ্যানের পরে ভার্বের যে বেস ফর্ম বেগ সেটি বসেছে। এবার দেখব পজিটিভ ভার্ব মেক এবং হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসে। প্রসঙ্গক্রমে বলে রাখি পজিটিভ ভার্ব কি, যখন কেউ নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন মেক এবং হেল্পের পর ভার্বের মূল যে বেস ফর্ম সেটি মূল ভার্বের বেস ফর্ম বসে। তো এটা যখন কাজ নিজে করবে না, অন্য কাউকে দিয়ে করিয়ে নেবে, এই ধরনের ক্ষেত্রে যখন ভার্বগুলো ব্যবহার করা হয় সেই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলে থাকি। এক্সাম্পল দেখে নেব, দ্য টিচার মেড আস রাইট দ্য এসে, শিক্ষক আমাদের দিয়ে প্রবন্ধটি লিখিয়ে নিলেন। এখানে এই যে মেড, এই ভার্বটি হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ উনি নিজে লেখেননি, শিক্ষার্থীদেরকে দিয়ে লিখিয়ে নিলেন। তো এই যে অবজেক্টের পর দেখো ভার্বের বেস ফর্ম রাইট এখানে বসেছে। আরও একটি দেখাবো, ক্যান ইউ হেল্প মি ডু দ্য ওয়ার্ক, তুমি কি আমাকে কাজটি করতে সাহায্য করতে পারো। এখানে হেল্প হচ্ছে পজিটিভ ভার্ব, দেখো অবজেক্ট, তারপরে এখানে ভার্বের বেস ফর্ম ডু বসেছে। আর তোমাদের জানা একটি প্রসঙ্গ এখানে এনেছি, সেটি হচ্ছে ফিউচার টেন্সে অক্সিলারি ভার্ব উইল বা শ্যালের পরে ভার্বের বেস ফর্ম বসে। আধুনিক ইংরেজিতে শ্যাল আর ব্যবহার হয় না, কিন্তু বাংলাদেশে অনেক বইয়ে এখনও সেটি বিদ্যমান রয়েছে, বিধায় আমি এখানে শ্যাল তুলে এনেছি। তো লার্নার্স দেখো, উই উইল উইন দ্য গেম, আমরা খেলাটি জিতব। দেখো উইলের পরে ভার্বের বেস ফর্ম বসেছে। শি উইল কাম টুমরো, উইলের পরে ভার্বের বেস ফর্ম বসেছে। আরেকটি আছে বেয়ার ইনফিনিটিভ, তো বেয়ার ইনফিনিটিভ আর ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসলে তখন সেইটাকে ইনফিনিটিভ বলা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা টু ছাড়াই ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো কিছু কায়িক বা ইন্দ্রিয় গ্রাহ্য ভার্ব, কায়িক মানে যে ভার্বগুলো দ্বারা শারীরিক পরিশ্রম করা বোঝায়, আর যে সকল ভার্ব ইন্দ্রিয়ের দ্বারা কাজ হয়ে থাকে সেগুলো বোঝায়, সেগুলোকে আমরা ইন্দ্রিয় গ্রাহ্য ভার্ব বলি। যেমন সি, ওয়াজ, হিয়ার, নোটিস, ফিল, এই ভার্বগুলোর পরে একটা অবজেক্ট বসবে, তারপরেই কিন্তু বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ একেবারে টু ছাড়াই ভার্বের বেস ফর্ম বসবে। তো খেলা একটু লক্ষ্য করি নিয়মটা, আই স হিম রান অ্যাক্রস দ্য ফিল্ড, দেখো আই স হিম রান ভার্বের বেস ফর্ম বসেছে, আমি তাকে মাঠ পার হতে দেখলাম। এরপর দেখো শি হার্ড দ্য বেবি ক্রাই, সেই শিশুটিকে কাঁদতে শুনলো। খেয়াল করো এখানে ভার্বের বেস ফর্ম। হি ওয়াচড দ্য বার্ড ফ্লাই আওয়ে, এখানে দেখো ফ্লাই ভার্বের বেস ফর্ম রয়েছে। আরেকটি রয়েছে যেটি তোমাদের ক্লাস 5-এ থাকে না, কিন্তু যেহেতু আলোচনায় এসেছে তোমাদের জানতে হবে, একটু শিখে রাখো। সাবজাংটিভ মুড নামে একটি বিষয় রয়েছে, অর্থাৎ এখানে অনুরোধ, আদেশ বা পরামর্শ প্রকাশ করা হয়ে থাকে যে সকল বাক্যে। তো এইরকম বাক্যগুলোতে আবার এরকম দ্যাট থাকে, অর্থাৎ দ্যাটের পরের অংশে, দ্যাট ক্লোজ, দ্যাটের পরের অংশে ভার্ব থাকলে সাবজেক্টের পরে সেখানে সাবজেক্টের নাম্বার, পার্সন যেই হোক না কেন সবসময় ভার্বের বেস ফর্ম বসবে।
এক্সাম্পল দেখে নিলে এই বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। দেখো, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি টেক রেস্ট। এখানে দেখো হির পরে কিন্তু টেক্স আর হলো না, এখানে সাজেস্টেড এইটা হচ্ছে সাবজাংটিভ মুড নির্দেশ করছে, সেই কারণে হি থাকা সত্ত্বেও এখানে কিন্তু টেক অর্থাৎ ভার্বের বেজ হয়ে গেল। এরপর দেখো আই ইনজিস্ট দ্যাট শি গো দেয়ার। এখানে দেখো শির পরে গো ভার্বের বেস ফর্ম বসেছে। দে রিকোয়েস্টেড দ্যাট দ্য মিটিং বি শর্ট। এখানে দেখো মিটিংয়ের পরে ইজ, এখানে ওয়াজ, ওয়ার, ইজ এগুলো কোনোটাই কিন্তু আর করা গেল না, হবে না। এই যে অড, তারপরে ইউজড টু, তারপরে নিড, ডিয়ার, আচ্ছা এইগুলো এর পরে সবসময় কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা এখন একটু খেয়াল করে রাখি, দেখো ইউ অট টু রেসপেক্ট দ্য এল্ডার্স। দেখো অট টু এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। তারপরে দেখো হি ইউজ টু লিভ ইন ঢাকা, এই যে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন ইউ নিড নট ওয়ারি, এই যে নিড নট, নিড বা নিড নটের পরে ভার্বের বেস ফর্ম বসে। আর একেবারে আরেকটি আছে, সেটি হচ্ছে তোমাদের শিখে রাখা ভালো, সরাসরি পরীক্ষায় পাশের সঙ্গে আর কোনো সম্পৃক্ততা নেই। কাউকে কোনো পরামর্শ দেওয়া বা কোনো কিছু প্রস্তাব করার জন্য হোয়াই বা হোয়াই নট দিয়ে বাক্য শুরু হলে এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। একটা উদাহরণ দেখো, হোয়াই ওয়েট ফর হিম, তার জন্য অপেক্ষা করার কি দরকার। দেখো হোয়াই ভার্বের বেস ফর্ম, হোয়াই নট ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করে দেখছো না কেন, হোয়াই নটের পরে ভার্বের বেস ফর্ম। হোয়াই স্পেন্ড সো মাচ মানি, এত টাকা খরচ করছো কেন। এগুলো হচ্ছে তোমাদের ডেইলি লাইফ যে ইংলিশ সেখানে ব্যবহার করতে পারো। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস 4-5 যদিও নেই, কিন্তু ক্লাস 6 থেকে এটা তোমাদের লাগবে, বিশেষ করে আগামী বছর যারা ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ইংরেজি করবে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল সেন্টেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 4 ধরনের কন্ডিশনাল হয়, অর্থাৎ শর্তযুক্ত বাক্য বা শর্তবাচক বাক্য। তো এইটার যে একেবারেই একটি নিয়ম, প্রথম শর্তযুক্ত বাক্যে ফার্স্ট কন্ডিশনাল প্রথম অংশে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়, আর পরের অংশে আমরা উইল, ক্যান, মেয়ের পরে ভার্বের বেস ফর্ম বসিয়ে দিই। একটি এক্সাম্পল দেখলে তোমাদের কাছে স্পষ্ট হবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। এখানে খেয়াল করে কমা দিয়ে প্রথম অংশ, এই যে ইফযুক্ত, এইটা হচ্ছে প্রথম অংশ। তো প্রথম অংশে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, দেখো ইউ এর পরে ভার্বের বেস ফর্ম রয়েছে ইউ স্টাডি, কিন্তু এর পরের অংশে আমরা ইউ উইল পাস দ্য এক্সাম, উইলের পরে ভার্বের বেস দেখতে পাচ্ছ। এখানে উইলের পরিবর্তে ক্যান ব্যবহার করা যাবে, মে ব্যবহার করা যাবে। তো সেই কারণে বলা হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনালে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উইল, ক্যান বা মে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। তো লার্নার্স, নিশ্চয়ই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো আজকের এই আলোচনার যে আলোচ্য বিষয়। ভিডিও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরের বিষয়ে কোন ধরনের আলোচনা পেতে চাও একদম তোমাদের গ্রামার অংশ থেকে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটি যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমার সেই প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়ে যাবেন। একেবারে পরিশেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে আমার প্ল্যাটফর্মে আমি শুধুই ক্লাস 5-এর ইংরেজি পড়িয়ে থাকি, শুধু ইংরেজি পড়ে থাকি। আর এইখানে একটি বিষয়, আমার ব্যাচে মাত্র 10 জন স্টুডেন্ট। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য আমার এই প্ল্যাটফর্মকে বেছে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।